মাদকাসক্ত থেকে কিরকম পরিবারকে এবং বাচ্চাকে বাঁচানো যায়। আমার এই দীর্ঘ 2010 সাল থেকে আমি স্বেচ্ছাসেবায় আছি। পারিবারিক উদাসীনতার কারণে বাচ্চা সমাজ থেকে এই অবঞ্চিত। বাবা অতি টাকার লোভে খুব দৌড়াচ্ছেন, সন্তানের দিকে গুরুত্ব দিচ্ছেন না। সন্তান তার বন্ধুর সাথে আড্ডা পাচ্ছে। আপনারা আজকে যে আমরা আসছি পুরো দেশকে কন্ট্রোল করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সুশিক্ষা শিক্ষিত সবাই জ্ঞানী গুণী, আমাদের নিজের অবস্থান থেকে আমরা এগিয়ে আসতে হবে। যে আমার 2টা বাচ্চা আছে, আমার পাশের বাইরের 2টা বাচ্চা আছে, ওই 4টা বাচ্চা কোথায় যাচ্ছে, তার স্কুল টাইমটা কখন, তার ফেরার টাইমটা কখন, আমরা একটু মনোযোগ দিই। আমাদের স্যার যারা আছেন ক্লাসরুমে যদি মাদকের ভয়াবহতার কথা 2-4টা মেসেজ দেন, তাকে পিটিয়ে আনতে পারবেন না। আপনারা এখন মাস্টাররা যদি ছাত্রকে পিটান, পরিবার থেকে চলে আসে আপনার প্রতিবাদ করার জন্য। মোবাইল নামে একটা ভয়াবহতা আছে, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনাকে শাসাই দিতে যাচ্ছে। অনুরোধ জানাচ্ছি, মাদকের বিরুদ্ধে যে ক্ষতিকারক, যে সর্বনাশী যে গাছটা, তার কাছে আমরা কিভাবে পৌঁছাইতে হবে, এই আন্দোলনটা আমাদের নিজে থেকে তৈরি করতে হবে। আপনারা কথা বুঝতে পারছেন? কথা না মাইন্ড করবেন না আপনারা, ঠিক আছে? এজন্য বর্তমানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যে দপ্তরটা, মৌলভীরা যারা আছেন, বিশেষ করে ডিডি মহোদয় অমর কুমার সেন, প্রায় সময় আমাদেরকে কাজে লাগান। তাদের সামনে তারিফ করা ঠিক না যে সাদিক এই লাইনে কাজ করতে হবে, এই লাইনে কাজ করতে হবে, এই লাইনে কাজ করে, এই লাইনে কাজ। তাদের পরিশ্রম আছে, চেষ্টা করতেছে। পাশাপাশি আমরা সবাই এককভাবে এগিয়ে আসতে হবে। তাই এই মেসেজটা আপনারা দিবেন। আমি স্বেচ্ছাসেবক সমাজকর্মী। পারিবারিক উদাসীনতার কারণে আর সংঘবদ্ধ তার বন্ধুদের আড্ডার কারণে আমরা এইখান থেকে সরে যাচ্ছি, মাদকার ভয়াবহতা চলে আসতেছে। উপস্থিত আছেন আমাদের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ডিডি মহোদয়, বিভিন্ন সাংবাদিক ব্যক্তিবর্গ, আমার ইমাদুদ্দিন ভাই, শাহজাহান ভাই, রায়েন ভাই, মশাহিদ ভাই, আরো আপনারা যারা আছেন। সাংবাদিক মশাহিদ ভাই একটা প্রশ্ন করছেন, আমরা সেটা প্রয়োগের জন্য একটা আশ্বাস রেখে যেতে চাই। এর আগেও আমার স্কুলের একজন শিক্ষক এখানে প্রশিক্ষণ নিয়ে গেছেন, নিয়ে গিয়ে উনি অনেক কাজ করছেন। আমরা যদি স্যার আমাদের শপথ, আমি শারীরশিক্ষা শিক্ষক এই জন্য বলছি, আমরা যদি শপথে আমাদের অ্যাসেম্বলিতে আমরা যদি মাদকের শপথ বাক্যটা পাঠ করাই, প্রধান শিক্ষক মহোদয় বা সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে দিয়ে মাদকের একটু বক্তব্য দেওয়ায়, স্কুলে যারা মাদকাসক্ত শিক্ষার্থী আছে, কারণ আমাদের কাছে সেই ডাটাটা আছে, 63% শিক্ষার্থীরা ওই 17 থেকে 25 বছরের ভিতরে মাদকাসক্ত হয়। আমাদের দায়িত্বটাই কিন্তু প্রধান। আমরা যদি তাদেরকে সচেতন করি, বিশেষ করে আমাদের শারীরশিক্ষা বইয়ে মাদকাসক্তি এবং তার পতিতার একটা সেকশন আছে, এটা আমরা খুব ভালো করে নেই। বিভিন্ন স্কুলের যে জায়গাগুলো আছে যেখানে গিয়ে মাদক সেবীরা মাদককে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আমরা সচেতনমূলক পোস্টার মারি। স্কুলের সামনে আমাদের স্কাউটকে দিয়ে দোকানদার আমরা বন্ধ করতে পারবো না, মাদক মানে বিক্রি করার থেকে বিরত রাখার জন্য যদি সচেতনমূলক কিছু কাজ করি। অর্থাৎ আমরা এই যে প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা সব স্যাররা যদি দৃশ্যমান কিছু কাজ করতে পারি, তাহলে আপনারা আমাদেরকে আনা, আমাদের এখানে আসাটা সফল হবে। আমি সবাইকে বলতে চাই, আর আমি ব্যক্তিগতভাবে একটা ধর্মীয়ভাবে নিবেন না, ব্যক্তিগতভাবে মানে অন্যান্য স্বশিক্ষা কার্যক্রমে আমি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করি। এখানে হামনা তো আছে, খেলাধুলাও আছে, যাতে তারা মাদক থেকে দূরে থাকতে পারে। এবং স্কুলের যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সমস্ত নাটিকাগুলোকে আমরা একটু গুরুত্ব সহকারে দিই। এই জায়গায় বসে বক্তব্য রাখছিলেন, তাদের কথাগুলি অত্যন্ত চমৎকারভাবে আমাদের সমাজের যে বিভিন্ন দিকগুলো আছে, আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা, তারা যে মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছে, সেই কথাগুলি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমরা নতুন করে আর কোনো তথ্য আমাদের কাছে ধোয়ার মতো নেই, সব তথ্য পেয়ে গেছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বলতে বাধ্য এটাই যে প্রতিনিয়তই এই ধরনের নিউজ সন্তান, আমরা আমাদের এই জায়গায় আপনারা দেখেছেন অনেক নিউজ হয়েছে যে ছেলে বাবাকে মেরেছে, মাকে মেরেছে, একদম রক্তাক্ত দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছে এই মাদকাসক্তির কারণে। এই ধরনের অনেক এক্সাম্পল আমাদের এই জায়গায় আছে, সারা বাংলাদেশ নয়, আমাদের এই জেলায় আমাদের চোখের সামনে ঘটে। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের এত সব বাহিনী, সীমান্তরক্ষী থেকে এত সব বাহিনীগুলো আছেন, তারপরেও কেন যেন আসে সেই প্রশ্ন নাই করলাম। তবে এই ধরনের আজকে যাদের আমন্ত্রণ আমরা এখানে এসেছি, তারা চেষ্টা করতেছেন ছোট পরিসরে তাদের লক্ষ্য যেভাবে আছে
সেই অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাদের চেষ্টা না, আমরাও আমাদের অবস্থান থেকে আজকে আমার সামনে সম্মানিত শিক্ষক, যাদের কারণে আমরা এই পর্যায়ে এসেছি, আপনারা এখন পরবর্তী প্রজন্মকে আপনারা শিক্ষা দিচ্ছেন। আপনারা যদি মাদকের কুপ্রভাব সম্পর্কে আপনাদের যার ক্লাসে যদি সেই বক্তব্য তুলে ধরেন, আমরা আশাবাদী যে এখন থেকে যদি আমাকে আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমি ছাত্র অবস্থায় আমি যখন কলেজে পড়ি তখন আমার বন্ধুরা, আমার ক্লাসমেটরা অনেক চেষ্টা করেছিল সিগারেট খাওয়ার জন্য, কোনো অবস্থায় আমাকে নিতে পারেনি। অনেক চেষ্টা করে আমি পান সুপারিও সে সামনে যদি পাই, আমাদের সিগারেটে একটা আওয়াজ আছে যে পান সুপারি খাওয়ার, সামনে দিলে কেউ খাই, আমার এটা নেশা নাই। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে। আপনারা যদি এইভাবে একটা বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন, আমরা আশাবাদী যে সেভাবে হবে। আমি টেলিভিশনে নিউজ করতে গিয়ে আমি অনেক জায়গায় মাদকের রোশানলের পরে ব্যাক করে আসতে হয়েছে। এটা চাক্ষুষ প্রমাণ আমি নিজেই। আমি শ্রীমঙ্গলের রেল লাইনের পাশে থেকে বস্তি উদ্দেশ্য কয়েকটা জায়গায় আমি থামা দিয়েছিলাম, কিন্তু মাদক এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, মাদকটা আমার একেবারে মাথার উপর থেকে শুরু করে পা পর্যন্ত আমরা মানে মাদকের আগ্রাসনে বন্দী হয়ে আছি। আমরা সেই জায়গা থেকে বের হতে হলে আমাদের প্রত্যেক গার্জিয়ানকে এখন বুঝতে হবে যে রাত্রে আমরা যখন রাত্রে বাসায় ফিরি, আমরা তখন 10টার ভিতরে বাসায় ফিরতাম এবং 10টার ভিতরে খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করতাম। কিন্তু এখন রাতের 12টা, 1টা, 2টা প্রত্যেকটা পাড়ায় যখন হাঁটি তখন দেখা যায় 8-10টা ছেলে বৈশা মোবাইলে গেম খেলতেছে, না হয় জুয়া খেলতেছে, নতুবা মাদক নিয়ে তারা ব্যস্ত আছে। তো এইগুলা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা এগুলা নিয়ে কথা বলি। আমরা গণমাধ্যম কর্মীরা প্রত্যেকটা সেমিনারে, সিম্পোজিয়ামে আমরা কথা বলি। আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও প্রতিনিয়ত মাঠে ঘাটে, চা বাগানে, রেল লাইনের বস্তিতে বিভিন্ন জায়গায় তারা কর্মকাণ্ড করেন। তাদের অপারেশন চালিয়ে বিভিন্ন জনকে জেল জরিমানা করেন, কিন্তু মাদক এখান থেকে উদ্ধার হতে আমরা পারছি না। যাকে জেলে দেওয়া হয় সে জেলে যেদিন যায় পরের দিনে সে আবার বের হয়ে আসে, তার ওই ব্যবসা থেকেই সে তার কর্মকাণ্ড চালায়। আমরা আদালত নিয়ে কথা বলতে পারি না, কারণ আদালত যদি একটু নজর দিত তাইলে আমরা হয়তো কিছুটা পরিত্রাণ পেতাম। আমাদের বিচার বিভাগটা টোটাল এই বিষয়টা নিয়ে হয়তো ওনারা চিন্তা করতেছেন যে বাংলাদেশে মাদকের আগ্রাসন থেকে কিভাবে মুক্তি পেতে পারি। আমরা আশা রাখবো আমাদের প্রত্যেককেই নিজ থেকে। আপনার এলাকায় দেখতেছেন রাত্রেবেলা 2টা ছেলে বসে গেম খেলাইতেছে বা মোবাইলে সময় কাটে, তার মা বাবা গার্জিয়ান অবশ্যই কেউ না কেউ আছে। আমরা প্রত্যেক থেকে নিজ থেকে আমরা সচেতনতার কাজ করতে হবে। হয়তো আমরা যদি কাউকে বাধা দেই, এখন যে জেনারেশন মব সৃষ্টি করে ছেলেরা, এই ছেলেরা হয়তো আমাদের শত্রু হয়ে যায়। অনেকেই সেইটা ভেবে আমরা কথা বলি না, কিন্তু আমাদের কথা বলতে হবে, তার গার্জিয়ানকে জানাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। আমার বাচ্চা স্কুলে পাঠাইছি, বাচ্চা স্কুল থেকে কখন আসবে নিজের নজরে রাখতে হবে। সেই বিষয়গুলো মাদক তো স্কুল কলেজে ছাত্ররা খায়, কিন্তু যে নিম্ন লেভেল আছে কলোনিতে, এগুলোতে আমাদেরকে সচেতন করে। কোনো সময় বের হয় তার মা আমাকে ফোন দিয়ে বলবে যে সে তো রাকিব তো বের হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, কত কথা। আমি তার সাথে সাথে ফোন দিয়ে বলে যে আব্বু আসি অমুক জায়গায়। বলে কোন জায়গায় বলো আমাকে বলে যে আসি আমার ফ্রেন্ডের বাসায়। আমি তুমি থাকো, আমি আসতেছি, তোমাকে নিয়ে আসবো। আমার 2 ছেলে, আমার বড় ছেলে অনার্সে পড়ে, সে যদি কলেজ খোলা থাকলে কলেজে যাবে, কখনো সে বাইরে যায় না। আমি মানে রাষ্ট্র হলো বার্মাতে কিন্তু ইয়াবা তৈরি করা হয়। আমি একটা কিছু দেখলাম 2016 সালে তারা যে সুমারি দেখা দিচ্ছে, এই সুমারিতে দেখা দিয়েছে যে তারা ইয়াবা থেকে তারা যে ইনকাম করে, তাদের সবচেয়ে ইনকাম আসে ইয়াবা থেকে, কিন্তু তারা ইয়াবা সেবন করে না। ইয়াবা সব চাইলাম আমাদের বাংলাদেশে, যাও বাঙালি ও ভাইয়া তোমরা মনে। এই জন্য আমরা সবাই সচেতন হলে ইনশাল্লাহ আমরা দেশ মাদক নিয়ে একটু আগে যে বক্তব্য দিয়েছিলেন সমাজকর্মী সাদেক, আমরা যারা শহরে দেখেছি সে অত্যন্ত নিবেদিত হয়ে কাজ করছে, তার বক্তব্য আমাদের কাছে চমৎকার লেগেছিল। আসলে অনুভূতি, আমরা মাঠ পর্যায়ে কাজ করি, অনেক কিছু বলার আছে। আপনারা সমস্ত সারা জেলার বিভিন্ন স্কুলে যে শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন মাঠ পর্যায়ে খেলাধুলার আয়োজন করে থাকেন। আমি কয়েকটা খেলাধুলার তাদের অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তারা খেলাধুলা করে কখনো মাদক সেবন করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না।
অধিদপ্তরকে আরো ধন্যবাদ জানাই তাদের আমাদেরকে নিয়ে এই সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য। আমি অনুরোধ জানাবো এখানে শিক্ষক বৃন্দরা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেন প্রত্যেক মাসে হলো একবার শিক্ষকদের নিয়ে বিভিন্ন স্কুলে মাদকদ্রব্য অধিদপ্তর থেকে যদি একজন প্রতিনিধি গিয়ে প্রত্যেক মাসে তাদেরকে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা হয়, মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আমাদের সমাজ উপকৃত হবে। আমাদের গ্রাম অঞ্চলে যে বাজারগুলো, হাট বাজারগুলো আছে, হাট বাজারে অন্ততপক্ষে সুবিধাজনক সময় হলো একবার যদি একটি মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা যায়, একটা মাইকিং এর মাধ্যমে মাইকিং করে, তাহলে সেই বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, বিশেষ করে মাদক সেবীরাও কিন্তু বাজারে আসে। সেই বাজারে যদি তাদের মাদকের কুফল এবং ভয়াবহতা কি হতে পারে, মাদক শুধু সমাজকে ধ্বংস করে না, মাদক একটা পরিবার থেকে ধ্বংস শুরু হয়, যার কারণে প্রথম পরিবার ধ্বংস, তারপর সমাজ ধ্বংস। আমরা আসুন সকলে মিলে আমাদের মাদকের বিরুদ্ধে অবস্থান নিই। প্যাড আছে, এইগুলা দিচ্ছে, খাতা কলম দিচ্ছি, এই যে কলমগুলো দেখতেছেন দেখেন মাদক দ্রব্যের এই কলম, এই বাচ্চাদের আমরা উৎসাহিত করার জন্য এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। সরকার আগে এত বাজেট, আমরা যখন চাকরিতে ঢুকছি তখন এত বাজেট ছিল না, আস্তে আস্তে সরকারের দেশের উন্নয়ন হয়েছে, এই বাজেটগুলো আমরা এখন পাচ্ছি। আমরা প্রতি স্কুলে যাওয়ার চেষ্টা করতেছি, আপনি বললাম না জনবল কম, এই অভিযানের পাশাপাশি এই ফাঁকে ফাঁকে আমরা যাচ্ছি। কিছু যারা ভালো বাচ্চা আছে বা গরিব বাচ্চা আছে তাদের কিছু ব্যাগও দিচ্ছি, এবার নতুন করে ব্যাগটা ইনক্লুড হয়েছে। আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে একটা ব্যাগ কিনতে পারবেন, গরিব বাচ্চা আছে স্কুলে, সেই বাচ্চাদের আপনারা ব্যাগ দিয়ে দেবেন। আমরা 5-7 করে ব্যাগ আমরা নিয়ে যাই, হয়তো 2-3টা কুইজ করি যে মাদকের অভিযোগ কোনটি, মাদকের ক্ষতিকর দিক কি কি, কয়েকটা মাদকের নাম বলো, এরকম একটা প্রশ্ন করে যারা অ্যান্সার দিতে পারে তাদেরকে আমরা এই গিফটগুলো দিই। আর অধিকাংশ বাচ্চাদের 9 থেকে 12 আমরা জানি বক্সে একটা করে স্কেল এটা দিয়ে দিই। জর্দা তামাক, জর্দা তামাকের জন্য তামাক দ্রব্য আইন নিয়ন্ত্রণ আইন আরেকটা আছে, এটা যেমন ধূমপান নিয়ন্ত্রণ, এটা সিভিল সার্জন মহোদয় ওখানকার সভাপতি। আর এটা ওই পাবলিক প্লেসে আপনি ধূমপান করতে পারবেন না। চেষ্টা করা হচ্ছে আস্তে আমরা এইগুলো যাতে নিরুৎসাহিত করার জন্য একটা সিগারেটের দাম যদি 22-25 টাকা হয়ে যায়, কয়েকজন খাবে, এইভাবে মোটামুটি চেষ্টা করতেছে যে অনেক বেশি ট্যাক্স। ইন্ডিয়ায় কিন্তু ব্যাপক ট্যাক্স, সিগারেটের দাম ইন্ডিয়ায় অনেক বেশি। আমি ইন্ডিয়ায় গেছি তো দেখে ওদের ওখানে অনেক সিগারেট দেয়, এই কারণে আস্তে আস্তে আছে। আর আপনি যে প্রজেক্টরের কথা বললেন, প্রজেক্টরটা আমরা আজকে সেট করতে পারি না, আপনার ধন্যবাদ। এরপরে আমরা 30 জন করবো না, 20 জন করে নিয়ে আসবো, তাহলে আমরা এখানে প্রজেক্টর যে এক জায়গায় দিতে পারবো। আমরা বড় একটা হল ভাড়া নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। নতুন বাজেট আসলে এবার দেখবেন এই সরকারেরও কিন্তু ব্যাপকভাবে নতুন করে চালু করে দিচ্ছে, আমাদের ব্যাপক কাজ করতে হবে। যা বাচ্চাদের যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ইনভলভ রাখা, যাতে আর কেউ বিপদগামী না হয়। আমরা চাই না যে কোনো একটা বাচ্চা বিপদগামী হোক, সেই বিপদগামী হওয়াটা যে ফ্যামিলিতে আছে তারাই শুধু অনুধাবন করতে পারবে। আমরা হয়তো মনে করতেছি যে না আপনার বাচ্চা, আমার বাচ্চা তো আমাদের সত্য না, কিন্তু ওই বাচ্চা যে আপনার বাচ্চা কয়েকদিন পরে আমাদের সত্য হবে না, এর তো জ্ঞান নিশ্চয়তা আমরা দিতে পারবো। শ্লীলতার গোড়া হলো এই মদ। এই মদ মানুষকে শ্লীলতার দিকে তুলে রাখে, ওই শ্লীলতা অশ্লীলতার পাত্র সে বোঝে না। মেয়ে আছে, আমরা যদি পুষ্কর নিই, আমার মনে হয় না একটা ছেলে সমাজ থেকে অধঃপতনের দিকে যেতে পারে। অনেক সময় ধরে ধৈর্য সহকারে আমাদের বিভিন্ন অতিথিদের বক্তব্য শুনলেন, সাংবাদিক ভাইদের বক্তব্য শুনলেন, ইমাম সাহেবদের বক্তব্য শুনলেন, আমাদের সমাজকর্মীদের বক্তব্য শুনলেন। আর সর্বোপরি যেটা আমার ঘর, মানে আমাদের নিজের ফ্যামিলির থেকে, আমার ঘর থেকে যদি আমরা সচেতন হই, তাহলে ইনশাল্লাহ আমরা মাদক নির্মূল করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ এটা আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হওয়ার কারণ একটাই, যে এটা কিছু মাদক আছে যেগুলো ব্যবহার করতে হয় চিকিৎসা কাজের জন্য, এই কারণে এটা নিয়ন্ত্রণ বলা হয়। এটা নির্মূল বলা নির্মূল বললে তাহলে আমাদের চিকিৎসা শাস্ত্র বন্ধ হয়ে যাবে। এই যে কেমিক্যাল যেসব ব্যবহার হয় এগুলো বন্ধ, আঠা উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই কারণেই এটা নিয়ন্ত্রণ অধিদপ্তর বলা হয়। নিয়ন্ত্রণের মধ্যে যদি আপনি নিয়ন্ত্রণের বাইরে কোনো কাজ করেন, অ্যাবিউজ করেন, সেটাই যাই হোক। আর বক্তব্য দীর্ঘায়িত করতেছেন আপনাদের সকলকে এবং সাংবাদিক ভাই, সমাজকর্মী, ইমাম সাহেবদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অনেক কষ্ট করে আপনারা এই বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আসছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি।